সুন্দর তুমি কত, এই মন শুধু জানে। হ্যাঁ, আমি একদম সুন্দর নই সেটা কিন্তু আমি জানি, কিন্তু যে সত্যি সুন্দর তার গল্প করার জন্যই কিন্তু আবার আজকে উনান ঘরে আসা। হ্যাঁ, নমস্কার, আমি রায়কিশোরী। উনান ঘরের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। কালীশঙ্কর, বিয়ের ফুল, তারপর একটা লম্বা লিস্ট। উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্রা মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, আরও 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 অনেক একটা লম্বা লিস্ট ধরলে শেষ হবে না। এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, আরও যারা যারা রয়েছে আমাদের তাবড় তাবড় অভিনেতা, শুধুমাত্র আমাদের টলিউড নয়, উড়িষ্যার ইন্ডাস্ট্রিতেও যিনি কাঁপিয়ে কাজ করেছেন, তিনি হলেন আজকের আমাদের বিশিষ্ট অতিথি সাগরিকাদি। সাগরিকাদিকে উনান ঘরে অসংখ্য ধন্যবাদ। কেমন আছো দিদি? নমস্কার, উনান ঘরে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগছে, তোমার একটা সুন্দর এরকম উনান ঘর নামটাও মানে খুব ভালো লেগেছে। সবাই তো রান্নাঘর, তুমি যে একদম পুরনো সেই শব্দটাকে নিয়ে এসছো ফিরিয়ে, যে উনান শব্দটা এখনকার জেনারেশন জানেই না। তো তোমার এই নামটা খুব আমাকে ইন্টারেস্ট আরো বেশি গ্রো করিয়েছে। এবং তোমাকে আজকে আমাদের উনান ঘরে পেয়ে আমরা সত্যি আপ্লুত। এখানে অনেকে গল্প করেছে, আমরা অনেকের সাথে আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু তোমার কাছে গল্প শুনবো সেগুলো একদম অন্য ধরনের অভিজ্ঞতা। হয়তো দর্শকদের অনেক অজানা কাহিনী, অজানা গল্প দর্শক আজকে জানতে পারবে। প্রথমে শুরু করি আমি একটুখানি বিয়ের ফুল দিয়ে। এই বিয়ের ফুলে রানী মুখার্জি বৌদির চরিত্র এবং বেশ দাপুটে পর্দার প্রথম থেকে শেষ অবধি। তো সেই সময় রানী মুখার্জিকে তুমি তো একদম সামনে থেকে দেখেছো, বা সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের শেয়ার করো। প্রথম কথা বলি যে হ্যাঁ, বিয়ের মানে এখন মনে হয় যে রানী মুখার্জি, তখন কিন্তু আদৌ রানী মুখার্জি হয়ে ওঠেনি। ওটা ওর প্রথম ছবি ছিল, এবং আমার যতদূর, যদি আমি ভুল না বলি, ওটা ওর প্রথম রিলিজ ছবি ছিল। আচ্ছা, তার আগেও রাজা কি আয়েগি বারাত বলে একটা ছবি করে এসেছিল, যেটা রিলিজ হয়নি, কিন্তু প্রথম একটাই ও বাংলা ছবি করেছে, এবং সেটা ওর অভিনয় জীবনের প্রথম রিলিজ হওয়া ছবি। এবং আমি খুব লাকি যে একটা বাংলা ছবি করেছে, এবং তাতে আমি অন্তত রানীর জীবনের সঙ্গে একটা জড়িয়ে একটা পার্ট হতে পেরেছি। আজকেও এত বিখ্যাত, এখন তো গল্পগুলো করতে খুব ভালো লাগে। এবং এই যে ধরে নাও, তুমি একটু আগে আমাকে মেকআপ রুমে যেটা বলছিলে, যে যখন আমরা বিয়ের ফুল করছি, রানী মুখার্জির পুরো পরিবারই প্রায় সেটে থাকতো, সেইটা নিয়ে যদি একটু কিছু বলো। একদমই, যেটা হচ্ছে যে তখন রাম কাকু মানে রানীর বাবাই ছিলেন ছবিটার ডিরেক্টর। এবং কলকাতায় তো আমরা সবাই জানি যে রানীর মাসি দেবশ্রী রায়, তো সুতরাং ফ্যামিলিটার সম্বন্ধে তো সবাই চায় না। তো প্রথম নিয়ে এসেছিল ফ্যামিলি প্যাকেজ আর কি বলা যায়, মাসি চিরানি অ্যাড্রেসার বা মাসি বিখ্যাত, বাবা ডিরেক্টর, এবং তখন হচ্ছে যে বুম্বাদা, মানে আমরা সবাই জানি প্রসেনজিৎ চ্যাটার্জি। আমি যদি খুব ভুল না বলি, তখন প্রসেনজিৎ চ্যাটার্জি ওর নিজের মেসোমশাই ছিল। এটা অরিজিনালি? আচ্ছা, দুজনে হিরো হিরোইন করেছি, তারও ইন্টারেস্টিং। মানে তখন হয়তো মানে মনে হতো কিরকম করে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে প্রফেশনাল ফিল্ডটা বোধ হয় এরকম, সেখানে রিলেশন গুলো একটা বুম্বাদা তখন একটা স্টার, বুম্বাদার সঙ্গে যে কেউ নতুন হওয়ার একটা ভীষণে। তো এটা একটা মজার, তো সব মানে একটা ফ্যামিলি ছিল। এবং সবচেয়ে থেকে মজার কথা, যার জন্য না, যেহেতু পুরো ফ্যামিলিটা মিলে ছিল, আমরাও কেউ কোনো রকম একটা পুরো ফ্যামিলি ফ্লেভার ছিল। আর আমরা এত ভালো, তখন রানীও আমরা একসঙ্গে এত গল্প করেছি। এবং আমার একটা গল্প তো ভীষণ মনে পড়ে, আমরা যখন ডাবিং করছিলাম, তখনও খুব বিলেতি আমরা খেতে, আমরা সে নিয়ে খাচ্ছি, কিন্তু একটা কথা তখন বলে গেছিল, আমি এটা বাংলা ছবি করছি, কিন্তু আমি না কোনদিন বাংলা ছবি করবো না। এবং খুব সত্যি মানে পরে ভালো লেগেছে যে ও কিন্তু হিন্দিতেই সাকসেস হয়েছে এবং হিন্দিই করেছে, আর তো বাংলা ছবি ওখান থেকে পরে গুলাম করলো, তারপরে গিয়ে প্রথম রিলিজ বোধহয় গুলাম। এবং এই যে গুলামই ওর লাইফের পুরো গুলাম একদম টার্ন করে। এবং এই যে তুমি আমাদের টলিউডে যেভাবে কাজ করেছো, হলিউড মানে উড়িষ্যার ছবিতেও তোমাকে সেই সেম ভাবে দেখা গেছে অনুভবের সাথে। এবং কালীশঙ্কর বা এই ধরনের ছবিতে পোস্টারে, বাংলা সিনেমার ছবির পোস্টারে তোমার মুখ, তো সেইটা তখন কেমন অভিজ্ঞতা ছিল? লাইফে আমাদের সময় না, এখন যেমন সিরিয়াল করতে ছেলেমেয়েরা আসে, তাদের শুরুতেই বড় বড় হোর্ডিং যে সিরিয়ালগুলো করছে তাদের প্রমোশনের জন্য, কিন্তু আমাদের সময় এটা এত সহজে হতো না, বেশ কঠিন ছিল। তো প্রথম যখন আমি, সবাই দেখেছি সারা কলকাতা ছেয়ে গেছিল,
যে যেখানে একই পোস্টারে ভিক্টর কাকুর সঙ্গে প্রসেনজিৎ, অনুভব, স্বস্তিকা, অনু অ্যান্ড আমি, তো এটা তো একটা মানে বিশাল পাওনা। মানে আমি দেখছি সারা কলকাতার বড় বড় হোর্ডিং সব হলে ঝুলছে, এটা আমার কাছে তো একটা বিশাল মানে সারা জীবনের অ্যাসেট। মানে আমি হয়তো জীবনের শেষে গিয়ে হয় না, যত বয়স বাড়বে আমার এগুলো দেবে, তো এটা আমার কাছে বড় পাওনা। এবং এত বড় ক্যানভাসের ছবি, যেটা এখন সচরাচর হয় না। আর যেটা তুমি বললে যে উড়িষ্যাতে, অ্যাকচুয়ালি উড়িষ্যা ইন্ডাস্ট্রিতে আমাকে তখন বলেছিল অনেকে করতে, কিন্তু নিজের জায়গা ছেড়ে আমার যাওয়ার পরিবেশ পরিস্থিতি ছিল না, সেই জন্য হয়নি। কিন্তু কালী সংকটটাই ডাবল ভার্সন হয়েছিল। আচ্ছা, কালী ভার্সন ডাবল ভার্সন ছবি, ডাবিং ছবি নয়, ডাবল ভার্সন। মানে দুটো ইন্ডাস্ট্রি একসঙ্গে বসে থাকতো, মানে একই শট দুবার করে দেওয়া হতো। আচ্ছা, মানে এবং সব থেকে হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিতে, উড়িষ্যা ইন্ডাস্ট্রিতে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে দুটোতেই যারা ধরো একদম নাম্বার ওয়ান, মানে এখানে প্রসেনজিৎ যে ক্যারেক্টারটা করেছেন, উড়িষ্যাতে সেটা সিদ্ধান্ত করেছেন। মাত্র দুটো ক্যারেক্টার, শুধু অনু অ্যান্ড অনুভব, এরা দুটো ভার্সনে, যেহেতু অনুভব আর অন্য দুজনেই উড়িষ্যার বাংলা ছবি করেছে অলরেডি, এবং পরে স্বস্তিকাও করেছে। এই তিনজন ছাড়া, যেমন এখানে ভিক্টর কাকু যে রোলটা করেছেন, ওখানে ওখানকার ভিক্টর কাকুর রেঞ্জে যিনি করেছেন, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি। তো এটা একটা বড় পাওনা, যে মানে কম করো বেশি করো সেটা নয়, বলে না জিন্দেগি লম্বি নেই হোনি চাইয়ে, এরকম বাড়ি হোনি চাইয়ে। তো ওরকমই যে অনেক করো না করো, কিন্তু তুমি যে কটা কাজ করছো সেটা যদি ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট বা ওই রকম হয়, তো সেটা কম করলেও পুষিয়ে যায়। ওইভাবে আমার উড়িষ্যার সঙ্গে যোগাযোগ, এবং পুরো ছবিটা আমাদের পুরীতেই শুট হয়েছে। আচ্ছা, 1.5 মাস আমরা পুরীতে কাটিয়ে। এটা কত বছর আগেকার কথা? এটা 2006-07। সত্যি তুমি আজকে বললে যে তুমি লাকি, সত্যি আমরা তোমাকে পেয়েছি, তার জন্য উনান ঘরে আমরা প্রত্যেকে লাকি যে তুমি এসেছো। কিন্তু এই গরমে তোমার এই মুহূর্তে এখন সিরিয়াল চলছে, তার মধ্যেও তুমি আমাদেরকে এইখানে এসেছো, আমাদেরকে বলেছো যে হ্যাঁ আমি আসবো এবং গিয়ে নাই তোমার হাতের কিছু একটা খাওয়া দাওয়া করবো। তো এই গরমের জন্য আমি তোমার জন্য একটা খুব ঘরোয়া আইটেম বানানোর কথা ভেবেছি, এবং সেটা দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। আপনারা এটা বাড়িতে বানাতে পারেন। সেটা হচ্ছে চকলেট কন্টিনেন্টাল। কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা একবার তোমাকে বলে দিই, ঠিক আছে? দেখো, এখানে রয়েছে চকলেট বিস্কিটের গুঁড়ো, যে কোনো ধরনের চকলেট বিস্কিট আপনারা ইউজ করতে পারেন। এটা চিয়া সিডস, ভীষণ হেলদি, মানে যখন খুশি খাওয়া যেতে পারে। আচ্ছা, এটা রয়েছে দুধ, এবং এই দুধটা কিন্তু নর্মাল ঠান্ডা করে রাখা। এটা রয়েছে কনডেন্স মিল্ক, এটা রয়েছে খোয়া ক্ষীর। এবার খোয়া ক্ষীর আপনাদের বাড়িতে যদি না থাকে এটা স্কিপ করতে পারেন, বা এর বদলে আপনারা মিল্ক কেক সন্দেশ সেটাও ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে চকলেট বিস্কিট রয়েছে, গার্নিশিং করবো বলে জেমস দিয়েছে, আমার ভীষণ ফেভারিট। এটা চকলেট রয়েছে, চেরি ফল রয়েছে, কাজু বাদাম, চকলেট সিরাপ। আর এই চকলেটগুলো না আমি এখানে একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি, আচ্ছা, যাতে সুবিধে হয়। এখানে রয়েছে কিশমিশ, আর এখানে রয়েছে আইসক্রিম। এবার তো যেহেতু এটা আমি চকলেট কন্টিনেন্টাল বানাচ্ছি, তার জন্য এটা নিয়েছি। আপনারা যদি চান বাটারস্কচ বা যে কোনো ধরনের ফ্লেভার ইউজ করতে পারেন। আমরা না এবার মিক্সিংটা করবো, আর মিক্সিংটা জানো তো ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই মিক্সিং করতে করতে আমি যেটা তোমাকে জিজ্ঞেস করবো, সন্ধ্যা রায়কে তুমি মামনি বলতে, এবং একটা সময়ের একদম প্রতিভাবান একজন অভিনেত্রী, এবং মৌসুমী চট্টোপাধ্যায়, আমি যেটুকুনি শুনেছি তার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা, তাকে তুমি মামনি বলতে। এবং এখন আমি রিসেন্ট যেটা শুনলাম যে উনি হসপিটালাইজ এবং একা সময় অতিবাহিত করছেন, কিন্তু তরুণ মজুমদারের অর্ধাঙ্গিনী। তো সেই মামনি বলার পেছনে কারণটা যদি একটু বলো, বা তোমার সাথে সম্পর্কটা যদি একটু দর্শকদের বলো। অ্যাকচুয়ালি হ্যাঁ, উনি অসুস্থ এখন, সেটা তো সবাই দর্শকের কাছে জানা, যার জন্য তুমি দেখবে আমি আমার ফেসবুকে ওই যে একটা নস্টালজিয়া কাজ করে না, মানে আমি সেই পুরোনো অ্যালবাম থেকে কিছু ছবি নষ্টও হয়ে গেছে, কিন্তু আমি রেখেছি, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মামনি বলার একটা গান, তখন তো আমরা অনেকটা ছোট, আর তখন যেহেতু আমরা ছোটবেলায় এলে কি হয়, একটা কাকু জেঠু, তখন তার আমরা আন্টির যুগ ছিল না, তো সেই জন্য তখন আমার প্রথম ছবি, আমি আমার যে প্রথম ফিচার ফিল্ম, সেটা আমার সন্ধ্যা রায়ের সঙ্গে করার সুযোগ হয়েছিল। আচ্ছা, আর ওনার একটা বেশ জমিদার গিন্নি মতো একটা মাতৃত্ব ফিল্ম, কপালাটা বড় টিপ, আগেকার দিনে যেরকম ভাবে থাকতো, তো সেটা আমার খুব অ্যাট্রাক্ট করতো। যখন প্রথম ছবি করতে গেছি আমি কি ডাক,
তো আমার সেটা মনে হয়েছে এবং সেই থেকেই হ্যাঁ এবং আমার একটা দিনের অভিজ্ঞতা খুব মনে পড়ে। প্রথম যেদিন গেছিলাম একটা অন্ধ মেয়ের রোল করেছিলাম। আচ্ছা। তো আমার প্রডিউসার বলেছিলেন পারবি করতে। তো সেটা আমি তো তখন থেকে না আমি অভিনয় করতে ভালোবাসি বলে কোনো ওই ভয়টা ছিল না, কিন্তু ফার্স্ট শটে দাঁড়িয়েছি যেমন তুমি আমি একদম সোলো শট উনি আর আমি। ও আচ্ছা। এবং ভাবো এটুকু আমি যাকে আমি এতদিন ধরে মানে পর্দায় দেখেছো। সামনে আর এত না মানে একটা মিষ্টি যেরকম তোমার পর্দায় দেখে আমার খুব বড় চুল ছিল। তো যেহেতু অন্ধ একটা মেয়ে, তখন তো এত শাড়ি এত সাজগোজ ছিল সাদা মাটা, তো আমার মুখের উপর বোধহয় চুল, তখন তো এসি ফ্লোরও ছিল, মুখের উপর চুল টুল চলে উনি না আমাকে এরকম করে সরিয়ে মানে রীতিগত মানে, কিন্তু তখন ওরকম ভয় লেগেছে একটা শিল্পী এরকম ভাবে পাঠ করবে তাকেই থাকতেন মানে অদ্ভুত, মানে ওটা না তোমার খানিকটা মনে হবে কি ঠিক করছি তো বয়সের। কিন্তু প্রথম দিন এই অভিজ্ঞতাগুলো এখন যত বড় হচ্ছি মনে আরো বেশি মনে পড়ে। এবং প্রথম বড় ফিচার ছবি করি সেটা ওনার সঙ্গে, ছবিতে আরো প্রসেনজিৎ ছিলেন, শতাব্দী ছিলেন, অনেকেই ছিলেন, কিন্তু ওনার সঙ্গে আমার ক্লোজ বেশি ছিল, প্রসেনজিতের সঙ্গেও ছিল। প্রসেনজিতের এই গল্পটা আমি কোথাও করিনি, আমি বলি আমার ছোটবেলায় আমরা যখন ছোট যখন বুম্বাদা মানে রীতিমত দুটি পাতা এসব করে হিট, সবার তখন হার্ট থ্রব, তো আমাদের কাছেও ছিল। আমি ডিরেক্টরকে রিকোয়েস্ট করেছিলাম আচ্ছা যে আমাকে একটা প্রসেনজিতের সঙ্গে সিন রাখবে, তো সেইটা রাখা হয়েছে। আমি চাই না গল্পের খাতে, লাকিলি তখন একটা শর্ট সিন আমার ছিল। এই যে তুমি একটু আগে আমাকে বললে যে আমি খুব লাকি, তো এই লাকির পরেও তুমি তো এত কাজ করেছো, কোথাও গিয়ে কি তোমার একটা আক্ষেপ হয় যে যদি আজকে আমার একটা প্রোডাকশন হাউস থাকতো, সেই প্রোডাকশন হাউস থাকলে হয়তো আমি আরো এগিয়ে যেতে পারতাম বাকিদের মতন? আক্ষেপের শুধু নয়, সেটা তো সত্যি বাস্তব একদম, কারণ আমরা এখন তো দেখছো প্রত্যেকের নিজস্ব হাউস আছে, হিন্দি বাংলা সাউথেও তাই, কারণ সিস্টেমটা সারা বিশ্বেই বোধহয় এক রুলসটা সেই ইন্ডাস্ট্রি। কিন্তু তুমি যদি একটু পেছনেও চলে যাও তাহলেও দেখবে এই যে আমরা সন্ধ্যা রায়কে নিয়ে গল্প করছি, মামুনের গল্প করছি, তার নিজস্ব ঘর ছিল, তার হাজব্যান্ড এত বড় বিখ্যাত, তার নিজের ঘর ছিল। রাজ কাপুরকে যাও, তার ছেলেদের তৈরি করেছে। সুখেন কাকুকে যদি যাই, সুখেন কাকুর সঙ্গেও ওয়ানওয়াল করার সুযোগ পেয়েছি মাঠে। গল্পে গল্পে হয়তো অনেকের নাম ভুলে যাবো, তো সুখেন কাকুকেও দেখেছো তার মেয়ে বা তার জায়গা। তো এরকম অনেক 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 সবাই মানে, এবার কিছু কি বাইরের আসেনি, এসেছে, কিন্তু তাদের অঞ্জন কাকু, চুমকি চৌধুরী, অবশ্যই চুমকি, বুকাই মানে রিনা, তো সেই সুবিধাটা তো হয়। আর যেহেতু আমি বেসিক্যালি থিয়েটারের মেয়ে ছিলাম ছোট থেকে নানান স্টেজে, এবং আমরা মধ্যবিত্ত ঘরের, তখন তো মনে হতো যে আমি এই রোলটা না ওর থেকে ভালো করতে পারতাম, এটা না যদি ওই রোলটা করতে পারতাম, আমি তো পারি, ও তো আছে, ও করছি, তাহলে আমি কেন, সেটা হতো। এবং যে পাইনি অনেক, সেটা যদি আমার নিজের এরকম কিছু থাকতো তাহলে তো অবশ্যই নিশ্চয়ই সুবিধা হতো। এখনো তো দেখ, এখনো সেটা অবশ্যই নাম এখন তো আরো সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে কোথায় কোথায় কি। ইনফ্যাক্ট তুমি তো রিসেন্টলি যেটা বুম্বাদার আইডিয়াসে তুমি আলোর কোলে কমপ্লিট করলে সিরিয়াল, তো এই যে মুভি সিরিয়াল এগুলো ম্যানেজ করছো, এবং এখনো অবধি তুমি ধরে নাও যারা সিরিয়াল করছে অনেক জুনিয়র, অনেক ছোট, এবং তুমি সেখানে আশা ভোসলের মতন মানুষের সাথে রেকর্ডিং স্টুডিও শেয়ার করেছো, সেইটা যদি একটু আমাকে সেই অভিজ্ঞতাটা একটু বলো। দেখো, এগুলি আমার জীবনের অনেক পাওয়া না পাওয়ার মাঝে যেটুকু পাওয়া সেটা নিয়ে অনেক আনন্দ করা উচিত। যেমন এটা হলে আমার ভালো হতো, যেরকম তার একটু বেশি পেতাম, কিন্তু সেগুলো না থেকে যেটুকু আমি ছোঁয়া পেয়েছি সেটা আমার কাছে অনেক বেশি প্রাপ্তি। যেমন এইরকমই একটা সুযোগ, তুমি আশাজির কথা বললে, আশাজির কথা বলি যে আমি তো জীবনে কোনোদিন ভাবতেও পারি যে ওই মানুষটাকে এরকম সামনে পাবো, কিন্তু সেরকম সুযোগও আমার জীবনে চলে এসেছিল। তো আমি তার একটা রেকর্ডিং দেখতে পেয়েছিলাম, তার একটা গল্প বলি। এবার আমার না একটু এই ভীষণ জানার আগ্রহ, যেহেতু থিয়েটার ফিরে আসে বা যেহেতু আমি এখানে এসেছি কেউ ছাড়া, জানার আগ্রহটা খুব ছিল। তা আমি রেকর্ডিংয়ে বসে আছি মুম্বাইয়ের, আমার স্টুডিওটার এই মুহূর্তে নাম মনে নেই, কারণ একবারই গেছি আর অতটা এই মুহূর্তে মনে নেই। তো আমি দেখলাম আশাজি আসবেন, আমরা ওয়েট করছি আশাজি আসবেন, রেকর্ডিং করবেন। তো এলেন, সে গান নিয়ে সব কথাটা তখন খুব সামনে থেকে দেখছি, এতটা কাছে থেকে সাংঘাতিক একটা ব্যাপার যে আশা ভোসলে দেখেছে।
তারপরে হঠাৎ উনি রেকর্ডিং এ গেলেন এবং আমরা সব সামনে, আমি তো ভাবছি উনি রেকর্ডিং করবেন, আমি কাছের দেখবো, কিন্তু হঠাৎ দেখলাম উনি সবাইকে বললেন চলে যেতে। আচ্ছা, আমি ভাবলাম, আমি না রেকর্ডিস্টকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা উনি সবাইকে সামনে থেকে চলে যেতে কেন? বলছে না না। আমি বললাম আমি তো আশাজিকে জিজ্ঞেস করবো। আমি আশাজিকে জিজ্ঞেস করবো, ওরা সবাই ভয় পেয়ে গেছে। না না আশা স্যার না, এরকম জিজ্ঞেস করে। আমি বললাম যে না কি হয়েছে, আমার একটা তো উনি এসেছে, আমার ওই ভয়টা একদমই ছিল না যে উনি আমায় বকতে পারে, ভাবিও নি। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপ কিউ এসে বলে কি আপ সব লোক হট যাইয়ে ইধার সে ডাইরেক্টলি? হ্যাঁ সবাইকে বলেছে। রেকর্ডিস্ট যিনি কন্ট্রোল করবেন উনি, আর উনি মাইক্রোফোনে ওখানে থাকে। তখন আমাকে একটা বলেছিলাম, আমার সব থেকে অবাক লেগেছিল উনি তো ওই লেভেলে, আমাদের তো অনেক ছোটদেরও দেখেছি না কুচিয়ে চলে যায়, কাউকে মনে হয় যেন চেনেই না, একসঙ্গে কাজ করলো পরের দিন চেনে না। কিন্তু বোধহয় যারা যত বড় হন তারা তত ডাউন টু আর্থ হন। অচেনা অপরিচিত সেইভাবে একটা ছোট মেয়ে তাকে ওইভাবে উত্তর দেবেন আমি ভাবিনি, সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এবং আমার মনে হয়েছিল তুমি এটা কিছু জানতে চাও কিন্তু গুণী মানুষও তোমায় কিন্তু কখনো ফেরান। উনি আমায় বলেছিলেন, সে কারণটা আমি শেয়ার করি সরাসরি, উনি বলেছিলেন যে আমি যখন গান গাই তখন ধরো যে গানটা উনি করছেন তার যে মুড, ধরো না মুখের অঙ্গভঙ্গি, সামনে কেউ বসে থাকলে ওনার একটা হেজিটেশন হয়। আচ্ছা, যে হয় না কাঁচের ওপার থেকে দেখা যাচ্ছে, ওটা ওনার হয়তো ডিস্টার্ব ফিল করে। বললো আমার ওটা খুব একটু ডিস্টার্ব হয়, আমি তো ধরো কখনো নানান রকম মুখের এক্সপ্রেশন গাইছি, তো সেই জন্য যাকে না রাখলে আমার তো ওই জন্য তাই জন্য আমি বলে দিই সবাই। তো আমার খুব ভালো লেগেছিল এবং আমি যে ভয় না করে জিজ্ঞেস করতে পেরেছি উত্তরটা পেয়ে তখন আমি ছিল এটা যদি জিজ্ঞেস না করতাম। তো এরকম কাছে থেকে এরকম ভাবে গল্প করেছি, এটাও আমার জীবনের আরেকটা সুন্দর না। তো সবার হার্ট থ্রব যেমন মানে, কিন্তু আমার তার ওই এজের জন্য কিন্তু আমি খুব লাকি যে আমি একজন মানুষকে ডিরেক্টর হিসেবে এবং অ্যাক্টর হিসেবে পেয়েছি। তো অনেকখানি সময় দুরকম রূপে তাকে দেখেছি আগে, এটা আমার বড় পাওনা। তো হাত মানে তোমার হার্টের কাছে, তোমার হার্টের ক্লোজ কি তাহলে ভিক্টর ব্যানার্জি নাকি মিঠুন চক্রবর্তী নাকি অন্য কেউ? না, এখন যখন এদের সঙ্গে কাজ সেটা তো হয় না, যাই হোক তখন ভাবা যায় যখন ফিল্ডে নেমে কাজ করো তখন তো সামনে হয় না। কিন্তু তার মধ্যে ছিল যেরকম সবার, আমারও ছিল ছোটবেলায় বুম্বাদা হিট যখন আমি আসিও নি প্রথম। আর সবার ওপরে যেটা যখন কাজ করতে এলাম, যখন খুব মিস করতাম, যখন ধরো রোমান্টিক সিরিয়ালে হিরোইন করছি বা থিয়েটারে, তখন কিন্তু মনে মনে সেই একজনই মানুষ আছে, উত্তম কুমার। তাকে তো পাইনি কিন্তু তাকে অনেক কতবার স্বপ্নে দেখেছি এবং অভিনয় করতে গিয়ে খুব মিস করেছি যে ওরকম একজোড়া চোখ, ওরকম একটা মিষ্টি হাসি, ওরকম ডেলিভারি। সত্যিকারে অভিনয় করতে গেলে বোধহয় এরকম একটা শিল্পীর সঙ্গে বা মানুষের সঙ্গে অভিনয় করলে যে কি মজা পাওয়া যায় সেটা সবসময় ফিল করেছি এবং মনে মনে উনিই ছিলেন। আমাদের এখনো মানে সবাই আমাদের টলিউডের মহানায়ক বলতে যাকে প্রথম, আমরাই কি থরি ওনার জেনারেশন, মায়েদের মুখে গল্প শুনে শুনে কিন্তু আমরাও যখন এসেছি এবং যতদিন অভিনয় করেছি মনে হচ্ছে না না ওনাকে। কিন্তু আরেকটা গল্প তোমার জন্য মজা নিয়ে বল, আমরা তো উত্তম কুমারকে পাইনি কিন্তু একটা জুনিয়র উত্তম কুমার পেয়েছিলাম, যার মধ্যে উত্তম কুমার অনেক ছাপ আছে, অনেকগুলো কাজ করেছি তার সঙ্গে। সেটা হচ্ছে আমাদের ভাস্কর নলিন ব্যানার্জি, তার সঙ্গে আমি মিউজিক অ্যালবাম করেছি, ওয়ান করেছি, সিরিয়াল করেছি। এবার তোমার টেস্ট করার পালা, আমি জানি না কিরকম আমি বানিয়েছি, বাট লোভনীয় দেখলে আমার তো মনে হয় ভীষণ ভালো। তোমাকে একটা স্পুন দিয়ে দাও। হ্যাঁ খুব লোভনীয়, দেখে খুব সুন্দর লাগছে। ভালো লাগবে না কেন, মানে প্রতিটা জিনিস আপনার দেখে এত লোভনীয়, অসাধারণ। আর গরমকালে এরকম একটা হালকা খাবার মানে আইসক্রিম, তাতে এরকম কিছু। থ্যাংক ইউ রাই, আমাকে মানে ইনভাইট করে এত সুন্দর একটা খাবার খাওয়াবে, এটা আমার দুপুর গরমের সময়। থ্যাংক ইউ। এত মানুষের আমরা গল্প শুনলাম এবং গল্প শুনতে শুনতে যেটা আমি রোজ বলি
তো এইটা আজকে অনেক পরে বললাম, কারণ আমি একটু বেশ রসিয়ে রসিয়ে ব্যাপারটা খেলাম। না সত্যি আমি নিজে করেছি বলে বলছি না, খুবই ভালো লেগেছে আমার। আমি চাইবো তুমিও একদিন বাড়িতে এরকম একটা কিছু বানাও। একদম একদম, আমি তো করবোই। আর আপনারাও দেখে নিয়েছেন গরমের সময় একদম ভীষণ সুস্বাদু একটা খাবার। আর আমি তোমাকে ভীষণভাবে থ্যাঙ্কস জানাবো যে তুমি আমাকে এখানে ডেকেছো, তার জন্য তুমি কৃতজ্ঞ তোমার কাছে, এবং তার সঙ্গে তুমি এত সুন্দর একটা খাবার আমাকে খাইয়ে। থ্যাংক ইউ। আর তুমি যে আমাদের উনান ঘরে এসেছো এবং উনান ঘরকে এতটা সময় দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমাকে আমরা এইভাবে তো ছাড়ছি না, তোমার জন্য রয়েছে উনান ঘরের তরফ থেকে ছোট্ট কিছু উপহার। সেঞ্চুরির তরফ থেকে এই সুন্দর গাছটা তোমার জন্য, ওয়াও। হিমাবান বিউটির তরফ থেকে হেয়ার গ্রোথ অয়েল তোমার জন্য, ওয়াও। ওপেন এয়ার টিভির তরফ থেকে আরও একটা উপহার তোমার জন্য, ট্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে আরও একটা উপহার তোমার জন্য। তোমার বাড়িতে গিয়ে আমি রান্না খাবো, আর তাই উনান ঘরের তরফ থেকে এই কিচেন সেটটা তোমার জন্য। ভীষণ ভালো লাগে, তাই যতই থাকুক না কেন রান্না করে উপহারটা কিন্তু একটা অন্যরকম মাত্রা। থ্যাংক ইউ। বিনায়ক জুয়েলারির তরফ থেকে আরও একটা উপহার তোমার জন্য, আমাদের সকলের তরফ থেকে আরও একটা ছোট্ট উপহার তোমার জন্য, ইমরান খানের তরফ থেকে রায় কিশোরী কালেকশনের তরফ থেকে এই ব্যাগটা তোমার জন্য। এটা আমার পরম প্রিয়, না তোমার নামটার মতোই শুনতে। এইভাবেই আপনারা দেখতে থাকুন উনান ঘরের গল্প, খাওয়া দাওয়া আড্ডা গান গল্পে মেতে থাকুন আপনারা আমাদের সাথে। দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো অতিথি শিল্পীর সাথে। তাই সবাই চোখ রাখুন ওপেন এয়ার টিভিতে রায় কিশোরীর সাথে উনান ঘরে। কিন্তু যাওয়ার আগে দিদির একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তোমার যেটা পছন্দের গান তুমি শোনাও। এটা আমাকে ফাঁসিয়ে দেওয়া, একদম আমরা শিল্পী এত ভালো গান জানি না, তবে যেটা মনে হয় যে আমি জানি না সুরে সুরে বলতে পারবো কেন, তবে এটুকু বলি যে কবি আলবিদা না কেনা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আবার দেখা হবে রায় কিশোরীর সঙ্গে অন্য প্রোগ্রামে এরকম।